বৈষম্য বিরোধীদের ছাত্র সংগঠনে আত্মপ্রকাশ, পদবঞ্চিতদের বিক্ষোভ, হাতাহাতিতে আহত 2 জন। ফ্যাসিবাদে পতন হলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, বিএনপির দাবি। পাড়া মহল্লায় গডফাদারে শঙ্কিত মানুষ। টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা। উত্তরায় উল্টো করে ফুটওভার ব্রিজে ঝোলানো হলো 2 জনকে। গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তোপের মুখে বিইআরসি। প্রস্তাব বাতিল না হলে আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব জাহিদ আহসান, সিনিয়র সদস্য সচিব রিফাত রশিদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং মুখপাত্র আশরেফা খাতুন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র রাফিয়া রেহনুমা রিদি। এদিকে পদ না পেয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন ছাত্রদের একাংশ। এ সময় নানা স্লোগান দিতে থাকেন তারা। সংগঠকদের মধ্যে হাতাহাতিতে আহত 2 সমন্বয়ককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে সবার সাথে বসে আন্দোলনের স্টেক হোল্ডার ছিল জুলাই গণ অভ্যুত্থানে সবার মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করে। বিষয় আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এই মুহূর্তে সব পরিস্থিতি জানাবেন। নতুন ছাত্র সংগঠনের কেউ কিংবা যারা বিক্ষোভ করছেন তাদেরকেও সেখানে আছেন কিনা? জি, নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং এক প্রকার হাতাহাতির মধ্য দিয়ে নতুন দল তাদের আত্মপ্রকাশ করেছে। এবং এই মুহূর্তে মধুর ক্যান্টিনের চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আছি। এখানে অন্য সময়ের মতো স্বাভাবিক অবস্থা রয়েছে এবং যারা মূলত নতুন দল ঘোষণার পরে যারা এখানে এসেছেন তারা বেশিরভাগই এখান থেকে চলে গিয়েছেন। মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেই এখানকার নতুন দল গঠনকারী যারা আছেন তাদের সাথে তাদের প্রতিবাদের মুখে পড়ে এবং এরপরে কিন্তু যেটি দেখা যায় যে এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটে। এরপরে এক প্রকার 2 জন সমন্বয়ক আহত খবর আমরা পেয়েছি এবং তোপের মুখে পরবর্তীতে কিন্তু 8 সদস্য থেকে বেশ কয়েকজন সদস্য বাড়িয়ে 12 সদস্যের নতুন কমিটি ঘোষণা করার কথাও কিন্তু তারা বলছেন। আমি যদি আপনাকে একটু জানাই, মূলত হচ্ছে আজকে এই দল গঠনকে কেন্দ্র করে, নতুন যে দল, এই দল গঠনকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান ছিল এবং এরপরেই মূলত মুখোমুখি অবস্থান থেকে তাদের যখন কমিটি ঘোষণা করা হয় তখন এক পক্ষ কিন্তু তারা তাদের স্লোগান দিতে থাকে, প্রতিবাদ জানায় এবং প্রতিবাদের এক পর্যায়ে দেখা যাচ্ছে যে পুরো মধুর ক্যান্টিন এলাকা উত্তাল হয়ে ওঠে এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও কিন্তু ঘটে। এবং তারা যেটি বলছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত যে কজন আছেন তাদেরকে নতুন এই কমিটিতে রাখা হয়নি এমন অভিযোগ কিন্তু তারা বারবারই করেছেন এবং এখানেও বৈষম্যের শিকার হয়েছেন এইসব স্লোগান এবং এইসব দাবি কিন্তু তারা জানিয়ে এসেছেন। এবং এরপরই আমরা দেখেছি নতুন এই দলের যারা নীতি নির্ধারক যারা আছেন তারা কিন্তু আমরা দেখেছি ডাকসুতে তারা নিজস্ব বৈঠকে বসেছিলেন এবং এরপরে কিন্তু আবার তারা নতুন বর্ধিত যেই আরও কয়েকজন তাদেরকে কিন্তু নাম ঘোষণা করেন এবং নাম ঘোষণার এক পর্যায়ে মূলত এই মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়েছেন, ক্যাম্পাসের মূলত মধুর ক্যান্টিন এরিয়া ছেড়েছেন এবং নতুন দলের যারা আছেন তারা কিন্তু এখান থেকে ছেড়ে গিয়েছেন। তো সবকিছু মিলে এখনকার পরিস্থিতি এখানকার শান্ত, শিক্ষার্থী এবং আন্দোলনকারী যারা আছেন তারা এই এরিয়া ছেড়ে গিয়েছেন। এই ছিল মধুর ক্যান্টিন এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। এ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম পিন্টু। নুরে আলম, এই কমিটি ঘোষণায় এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার কারণ কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের আজকে সংবাদ সম্মেলন করে এই নতুন দল ঘোষণার কথা ছিল বিকেল 3টায়।
তো 3টার কিছুক্ষণ পরে আমরা দেখি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একটি অংশ তারা সেখানে নানা ধরনের স্লোগান দিতে থাকে এবং তারা বলতে থাকে যে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং তাদের সাথে আলাপ আলোচনা ছাড়াই এই কমিটি ঘোষণা করা হচ্ছে, তারা এই কমিটি মানে না। এরপর প্রায় 2 ঘন্টা ধরে সেখানে এই বিক্ষোভ চলতে থাকে। পরবর্তীতে যারা কমিটি ঘোষণা করার জন্য এসেছিল তারাও আরেক পাশ থেকে তারাও স্লোগান দিতে থাকে এবং ডাকসুতে এটি বৈঠক হয় সেই সমন্বয়কদের। বৈঠক শেষে যখন বিকেল 5টার দিকে কমিটি ঘোষণা করার জন্য তাদের যে নির্ধারিত জায়গা ছিল সেখান থেকে সরে মধুর ক্যান্টিনের ভেতরে তারা সংবাদ সম্মেলন করতে যায়, সেই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং সংঘর্ষের চলাকালীন সময়ে কমিটি ঘোষণা করা হয়। 6 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক কমিটি করা হয় এবং এখন এই কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছে। তারা আমাকে জানিয়েছে যে আজকের রাতের মধ্যে অথবা আগামীকালকের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ বলছেন যে তাদের উপরে এই যারা কমিটি ঘোষণা করতে এসেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ হামলা চালিয়েছে এবং তারা বলছে যে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন, তারা অভিযোগ করেছেন। এবং আমরা দেখেছি যে পরবর্তীতে যখন কমিটি ঘোষণা দেওয়া শেষ হয় তখন যারা কমিটি ছিল তারা মিছিল নিয়ে বের হয়ে যায় এবং সেই মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রোকেয়া হলে রাজু ভাস্কর্যের সামনে যে সে মিছিলটি শেষ হয়। তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকজন এসে অভিযোগ করেন এবং তাদের যে সংঘর্ষ হয়েছে সেখানে তারা অভিযোগ করেন যে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের সেই মিছিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরের সামনে তাদের একজন শিক্ষার্থীদের উপরে হামলা চালানো হয় বলেও এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অংশটি অভিযোগ করেন। আর আমি এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই কমিটিতে সব বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণই নিশ্চিত করা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও সেখানে রাখা হয়েছে। আরেকটি বিষয় একটু জানাবেন, এখন যেহেতু একটি পক্ষ বিরোধিতা করছে, তারা বিক্ষোভ করছে, তো এখন যে কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটি কি আসলে সামনে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? এখন যে কমিটিটি ঘোষণা করা হয়েছে সেটা আহ্বায়ক কমিটি করা হয়েছে 6 সদস্য বিশিষ্ট। এই কমিটি তো আমরা যতখানি জানি যে অর্ধশতাধিক সদস্য বিশিষ্ট কমিটি হতে যাচ্ছে। সেখানে যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা বলছেন যে এই পূর্ণাঙ্গ কমিটিতে সবারই অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং কেন্দ্রীয় কমিটির যে 6টি পদ ঘোষণা করা হয়েছে সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীও সেখানে রয়েছেন এবং যে পূর্ণাঙ্গ কমিটি থাকবে সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ, কলেজের অংশগ্রহণ, সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আমি এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে এই হামলার সাথে যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি তারা তদন্ত করে দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই বেশ কয়েকজন কিছুক্ষণ আগেও আমি একজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা এখন বৈঠকে আছেন, বৈঠক শেষ করে তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন এবং আজকের এক ধরনের অস্থিতিশীল পরিবেশ, বিশৃঙ্খলা এবং হাতাহাতির মধ্য দিয়ে এই নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করলো এবং মধুর ক্যান্টিন এক অর্থে দুই পক্ষের হাতাহাতি সহ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় বিশ্ববিদ্যালয়ের থমথমে পরিবেশ কিছুক্ষণের জন্য বিরাজ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে আপনারা সংগঠন করবেন ঠিক আছে, ক্যাম্পাস যাতে কোনোভাবে অস্থিতিশীল না হয়, ক্যাম্পাসকে যাতে কোনোভাবে অস্থিতিশীল করার চেষ্টা কেউ না করে। বার্তাকক্ষ থেকে জানাচ্ছেন সহকর্মী নুরে আলম পিন্টু। হাসিনার পতনের পর সবাই শান্তিতে থাকবে এমন প্রত্যাশা ছিল জনগণের, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে সংকট সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তদের জন্য চিকিৎসা সহায়তা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, পাড়া মহল্লায় গডফাদার তৈরি হচ্ছে, মানুষ আতঙ্কিত, এমন পরিস্থিতি মেনে নিতে পারছেন না কেউ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দক্ষতা প্রমাণের আহ্বান জানান তিনি। মাঠ লেভেল শূন্য থাকবে কেন? মাঠে যে ক্রাইমগুলো হচ্ছে, সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে, সেই ক্রাইমগুলো কেন দমন করা যাচ্ছে না? অনেকে বলছেন পুলিশ ঠিকমতো কাজ করছে না। তো স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব যে পুলিশ কেন কাজ করছে না সেটা দেখা, দ্রুত সেখানে পদক্ষেপ নেওয়া। আজকে বিভিন্ন পাড়া মহল্লা মনে হচ্ছে অরক্ষিত।
একই দিন জাতীয় প্রেস ক্লাবে কর্মজীবী দল আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, নির্বাচন দেরি হলে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষ আস্থা হারাবে। বাংলাদেশকে আর অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে তাকে রুখে দিতে হবে। তাকে আপনি পারেন রুখে দিতে, কারণ আপনার চারিপাশে আমরা হাজারো লোক আছি। দুই একজন যদি উপমন্ত্রণা দেয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, কেউ কেউ কিংস পার্টি করার কথা বলা হয়, আমি বলবো না, জনগণ বলা শুরু করেছে। জয়নাল আবেদিন ফারুক দাবি করেন, বিএনপিকে নিয়ে নানা মহলে ষড়যন্ত্র চলছে, এসব ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে টঙ্গীর মাসিমপুর বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যা 7:30টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে পাশের বালুর মাঠে নিয়ে মারধর করে। এর এক পর্যায়ে তার মৃত্যু হলে মরদেহটি বালুর মাঠে ফেলে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর পায়ে দড়ি বেঁধে উল্টো করে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখে জনতা। মঙ্গলবার রাত 10টার দিকে হাউস বিল্ডিং এলাকায় বিএনএস সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ নাজিম ও মোহাম্মদ বকুল। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। দেশে চলমান পরিস্থিতিতে আইন হাতে তুলে না নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারের রাজালাখে খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন। বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে অন্য বাহিনীর সদস্য সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকেরা অংশ নেন। জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরও বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। আরেকটা জিনিস, ওই যে আপনি বলছিলেন যে এই এলাকায় আমরা এখানে পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। বেড়েই চলেছে খেলাপি ঋণের পরিমাণ। 2024 সালে ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,45,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 20% বেশি। গত এক বছরে খেলাপি ঋণ বেড়েছে 2 লাখ কোটি টাকা। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, কিছু ব্যাংক থাকুক বা না থাকুক, গ্রাহক টাকা পাবেন। অনিয়ম, দুর্নীতি, লুটপাটের কারণে গেল আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে ব্যাংক খাত ভঙ্গুর হয়ে পড়েছে। রাজনৈতিক প্রভাব দেখিয়ে এক শ্রেণীর ব্যক্তি ও প্রতিষ্ঠান নামে বেনামে নিয়েছে হাজার কোটি টাকা ঋণ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, 2024 সাল শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 3,45,000 কোটি টাকার উপরে, যা গেল সেপ্টেম্বরে ছিল 2,45,000 কোটি টাকা। অর্থাৎ 3 মাসে দেশের খেলাপি বেড়েছে 60,000 কোটি টাকার বেশি, যা রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মোট ঋণের 42.83%, আর বেসরকারি ব্যাংকের 15.6%। যে আগে যেটা 180 দিন ছিল সেটাকে 90 দিন করা হচ্ছে এখন। ফলে শ্রেণীকৃত ঋণের পরিমাণটা একটু বাড়বে, অ্যাক্সিলারেটেড হবে আর কি। যেটা বাড়তোই 180 দিন পরে ওখানে যেত, কিন্তু সেটা এখন 90 দিন পরে সেখানে চলে যাবে। তো সেই কারণেও আমরা একটা ফাস্টার অ্যাক্সিলারেটেড এটা দেখব, ক্লাইম্বিং অফ এনপিএলটা হবে। আগামীতে ব্যাংকিং খাতে খেলাপি আরও বাড়বে জানিয়ে গভর্নর বলেন, দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজনে একীভূত করা হবে, তবে সব গ্রাহকই আমানতের টাকা ফিরে পাবেন।
ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবে, এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি সরকারের পক্ষ থেকে। দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। আইন অনুযায়ী ব্যাংক খাত পুনর্গঠন করা হবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হলেন মাহফুজ আলম। বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার নাহিদ ইসলাম পদত্যাগ করায় মাহফুজ আলম তার স্থলাভিষিক্ত হলেন। গত ৮ আগস্ট থেকে তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম। বুধবার রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় মাহফুজ আলমকে। প্রথমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। পরে উপদেষ্টা করা হলেও নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। এদিকে জানা গেছে নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন, সে কারণে উপদেষ্টার পদ ছেড়েছেন তিনি। গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তোপের মুখে পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। বুধবার বিয়াম মিলনায়তনে শুরু হওয়া শুনানি বাতিলের দাবি জানান শিল্পোদ্যোক্তারা। এ সময় ভোক্তা সংগঠন ক্যাব গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আগামী রোববারের মধ্যে খারিজ করার দাবি জানায়। অন্যথায় আন্দোলনে রূপ নিতে পারে বলেও জানায় সংগঠনটি। দেশে চাহিদার তুলনায় গ্যাসের যোগান কমপক্ষে 25 ভাগ কম। শিল্পের বর্ধিত চাহিদা পূরণে আপাতত LNG আমদানিই ভরসা। এতে প্রতি ইউনিটে খরচ পড়ে 72 টাকার ওপরে। এজন্য বিতরণ সঞ্চালন কমিশনসহ নতুন শিল্প কারখানার বয়লার ও শিল্প কারখানার জেনারেটরে সরবরাহ করা প্রতি ইউনিট গ্যাসের দাম যথাক্রমে 30 ও 31.75 টাকা থেকে বাড়িয়ে 75.72 টাকা প্রস্তাব করে পেট্রোবাংলা। এরই মধ্যে প্রতিশ্রুতি পাওয়া শিল্পের অনুমোদিত লোডের 50% বেশি ব্যবহারে এবং পুরনো শিল্পের অনুমোদিত লোডের বেশি গ্যাসের ওপরও এই দর কার্যকরের প্রস্তাব তাদের। শিল্প মালিকরা এই দর বৃদ্ধির প্রস্তাব কয়েক সপ্তাহ ধরেই খারিজের দাবি জানান। তারপরও বুধবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে শুনানি শুরু করে BERC। তখন অংশীজনরা তীব্র বিরোধিতা করে বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ ও শিল্প খাত। আপনি একই ইন্ডাস্ট্রি এক্সিস্টিং যারা আছে তারা একটা রেটে অপারেট করবে, তার কস্ট একরকম হবে। যদি সে এক্সপ্যানশনে যায় তার একটা রেট হবে, তার কস্ট ভিন্ন। যদি নতুন হয় তাহলে আর একটা 75 টাকা। এইভাবে কিভাবে কমপ্লিট করবে? আমাদেরকে আপনাদের ইনএফিশিয়েন্সির জন্য আমাদেরকে আপনি ইনএফিশিয়েন্ট এন্টারপ্রেনার বানায় দিবেন, দেশকে ব্যাংকরাপ্ট করে দিবেন, এটা হতে পারে না। সত্যি যদি দেশের এমপ্লয়মেন্টের কথা চিন্তা করে, ইকোনমির কথা চিন্তা করে, যারা এই কাজগুলি এখানে সামনে আনলো তারা তো রাদার অফার করা উচিত ছিল যে কিভাবে এটা 23 টাকা 24 টাকার মধ্যে আনানো যায়। ভোক্তা সংগঠন ক্যাবের পক্ষে বলা হয়, সরকার জ্বালানি খাতের দুর্নীতি বন্ধের উদ্যোগ নিলে দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। তাদের মতে কোনোভাবেই 10 থেকে 12 ভাগ সিস্টেম লস গ্রহণযোগ্য নয়। কোনো অবস্থাতেই যেন আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়া না হয়। 3400 কোটি টাকা বাড়ানোর জন্য শিল্পের 30 টাকা থেকে 75 টাকা করার যে প্রস্তাব, সেটা ভয়ঙ্কর রকমের গণবিরোধী। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে ক্যাবের মানববন্ধন হয় বিয়াম ভবনের সামনে। বুধবার শুনানিতে পাওয়া মতামত পর্যালোচনা করে গ্যাসের দামের সিদ্ধান্ত জানাবে BERC। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম আবারও আপিলের অনুমতি পেয়েছেন। বুধবার তার রিভিউ আবেদনের শুনানি করে এই অনুমতি দেয় 5 বিচারপতির আপিল বেঞ্চ। মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আবার আপিল শুনানির নজির এটাই প্রথম। 10 বছর ধরে কন্ডেম সেলে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে তার ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালে এই রায় বহাল রাখে আপিল বিভাগ। এর পরপরই রিভিউ আবেদন করেন ATM আজহার।
সম্প্রতি ওই আবেদনের সঙ্গে নতুন যুক্তি তুলে ধরা হয়। বলা হয়, ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইন অনুসরণ হয়নি। এ প্রক্রিয়াও ছিল উদ্দেশ্য প্রণোদিত। এজন্য পুনরায় আপিল শুনানির আবেদন করেন আজহারের আইনজীবীরা। এ আবেদন গ্রহণ করে আগামী 22 এপ্রিল শুনানির আদেশ দেন আপিল বিভাগ। 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। পুনরায় আপিল শুনানির বিরোধিতা করেনি রাষ্ট্রপক্ষ। জানায়, মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুসরণ জরুরি। কাদের মোল্লা থেকে 2024 পর্যন্ত কারো বিচারের ক্ষেত্রেই এটি অনুসরণ করা হয়নি। আব্দুল কাদের মোল্লা মামলার জাজমেন্টে অ্যাপিলেট ডিভিশন একটি ফাইন্ডিংস দিয়েছে। সেটি হলো যে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর অধীনে গঠিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে আন্তর্জাতিক আইনের যে ডেফিনেশন এবং যে প্রসিডিউর সেগুলো অ্যাপ্লিকেবল হবে না। আজহারুলের মুক্তির দাবিতে সম্প্রতি সোচ্চার হয় জামাত ইসলামী। এ নিয়ে বিভিন্ন স্থানে কর্মসূচিও পালন করেছে দলটি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 4 জনের আজীবন ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এছাড়া 48 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রুয়েটের ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর রবিউল ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় রুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 4 জনের আজীবন ছাত্রত্ব বাতিল করা হয়। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় 48 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার ম্যাচে আফগানিস্তানের দেয়া 326 রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড। এখন পর্যন্ত সংগ্রহ 2 উইকেটে 30 রান। লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে ধস আফগান টপ অর্ডারে। 1 ওভারে গুরবাজ ও সিদ্দিকুল্লাহকে ফেরান জোফরা আর্চার। রহমত শাহকেও বেশিক্ষণ টিকতে দেননি। 3 ব্যাটারি আউট 1 অঙ্কে। ইব্রাহিম হাসমতুল্লাহর 103 রানের জুটি শক্ত অবস্থান নেয় আফগানদের। হাসমতুল্লাহ করেন 40 রান, ইব্রাহিম জাদরানের ব্যাটের রেকর্ড 177 রান। বেন ড্রাকেটকে টপকে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সেরা ইনিংস আফগান তারকার। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে।